সমুদ্র হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক, বললেন প্রধান উপদেষ্টা। পিটার হাস বাংলাদেশে নির্বাচনের আগে কক্সবাজার ভ্রমণ নিয়ে চলছে আলোচনা। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির কেউ ভোটে প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামী লীগ, স্পষ্ট করল ইসি। যশোরে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে সমাবেশ ও আনন্দ র্যালি। বাংলাদেশ পাকিস্তানের সংখ্যালঘুদের ভিসা পাসপোর্টে শিথিলতা দেখাবে ভারত। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, ওই এলাকা শুধু একটা ফ্যাসিলিটিং জোন হিসেবে না, বরং সেখানে একটা নতুন শহরের জন্ম হবে। সেখান থেকে আমাদের আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে। সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বৈঠকে মহেশখালী মাতারবাড়ি প্রকল্পের ওপর একটি প্রেজেন্টেশন দেন মিডার চেয়ারম্যান। মিডার আগামী 4 মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তিনি। আশিক চৌধুরী জানান, প্রকল্পটি 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ 2025 থেকে 2030, দ্বিতীয় ধাপ 2030 থেকে 2045 এবং তৃতীয় ধাপ 2045 থেকে 2055 পর্যন্ত। প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 25 লাখ লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে $150 বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে বলে জানান তিনি। গভীর সমুদ্র নিয়ে গবেষণার উপর বিশেষভাবে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত এবং পরিচিত নাম পিটার ডি হাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানামুখী তৎপরতা চালিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলেন তিনি। অভ্যন্তরীণ রাজনীতিতে তার অতি সক্রিয়তার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে বিরোধী দলগুলোর কাছে রীতিমতো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হাস। সেই সুবাদে ওই সময় দেশের প্রত্যন্ত জনপদেও আলোচিত হয়ে ওঠেন তিনি। এরপর বেশ কিছুদিনের নীরবতা, এরই মধ্যে অবশ্য পেশাদার কূটনৈতিক জীবনেরও টেনেছেন সমাপ্তি। তবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও আলোচনায় এসেছে পিটারের নাম। এর মধ্যেই ঢাকায় এসেছেন পিটার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবসর নেওয়ার পর এখন তিনি ওই দেশের বহুজাতিক কোম্পানি এক্সিলারেটর এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সেই পরিচয়ে গত শনিবার বিকেল 5:30টার পর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK 586 যোগে দুবাই থেকে ঢাকা এসেছেন তিনি। গত রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকও করেন। আজ হঠাৎ কক্সবাজারের মহেশখালী সফরে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সকাল 10টায় তিনি US বাংলা এয়ারলাইন্সে কক্সবাজারে পৌঁছে স্পিডবোটে মহেশখালীতে যান। সেখানে তিনি হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেটর এনার্জি কর্তৃক নির্মিত হাসপাতাল পরিদর্শন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং শক্তি ফাউন্ডেশন ফ্রি চিকিৎসা ক্যাম্প ঘুরে দেখেন। এছাড়াও আদিনাথ মন্দির এলাকা ঘুরে দুপুরে মহেশখালী ত্যাগ করেন তিনি। মহেশখালী সফর ঘিরে গোপনীয়তা রক্ষার চেষ্টা হলেও বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। জানা গেছে, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক LNG কোম্পানি এক্সিলারেটর এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য দেন। জানা গেছে, এমন একগুচ্ছ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 1992
72 সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসি সানাউল্লাহ বলেন, প্রার্থী হতে হলে জামানত দিতে হবে 50,000 টাকা। প্রার্থীকে সবশেষ ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে। দেশ ও বিদেশে থাকা সম্পদের বিবরণ ও আয়ের উৎস দিতে হবে। আরপিও সংশোধনী প্রস্তাবে সরকারি চাকরিজীবী, কয়েদি ও প্রবাসীদের জন্য অনলাইন নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালট ভোটদানের বিধান যুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, এমনটা স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে, তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হওয়া যাবে কিনা সেটা সময়ই বলে দেবে। আজ নির্বাচন ভবনে তিনি একথা জানান। ব্যালটে না ভোটের ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি উল্লেখ করেছেন, ইভিএম এর সব বিধান বাতিল করা হয়েছে আর মিডিয়ার ব্যক্তিরা ভোট গণনায় থাকতে পারবেন। এছাড়াও প্রার্থীর জামানত বাড়িয়ে 20,000 থেকে 50,000 টাকা করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর সহ দলের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ যশোর সদর উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ভিপি নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধ ঘোষণার দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির অফিসের সামনে গেলে প্রশাসন বাধা দেয়। পরে মিছিলকারীরা দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, জেলা সভাপতি ABM আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন সহ অন্যরা। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চলছে দেশব্যাপী। আজ বিকেলে যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে র্যালি শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ। এছাড়াও পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে র্যালি ছিল উৎসবমুখর। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ বাস স্ট্যান্ডে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মুমিন সহ স্থানীয় নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দেন। র্যালির অগ্রভাগে ছিলেন নারীরা। গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বিভক্ত 2 গ্রুপ ধানের শীষের বিজয়ের লক্ষ্যে এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন। 90 রশি বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, যেখানে তারা ঘোষণা দেন, এখন থেকে আর কোনো গ্রুপিং নয়, সকলেই ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ। বক্তারা আরো বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচনে বাধা দিতে পারবে না, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি আশরাফ আলী জানিয়েছেন, পাটকেলঘাটা বাজার থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে 5 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। যশোর মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের জামায়াত নেতা ইমরান হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কোমলপুর বাজার 4 রাস্তার মোড়ে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমাতে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন নেতারা। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাপা বাওর থেকে বালি তোলা নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দড়াটানা, যশোর।
দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে যারা 2024 সালের মধ্যে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে প্রবেশ করেছেন তারা পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকতে পারবেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এমনটি বলা হয়েছে। এতে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান যারা আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অংশ এবং যারা ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নিপীড়নের আশঙ্কার কারণে 2024 সালের মধ্যে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তারা বৈধ পাসপোর্ট ও ভিসা রাখার নিয়ম থেকে অব্যাহতি পাবেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।